দীর্ঘ সংঘাত শেষে ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে সিরিয়া। দামেস্ক বিমানবন্দরে আবারও আন্তর্জাতিক ফ্লাইট চালু। দেশটির ওপর থেকে নিষেধাজ্ঞা সাময়িক শিথিল যুক্তরাষ্ট্রের। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি সাদিক হাসান ইমন। বিএনপি চেয়ারপারসনের লন্ডন সফর ঘিরে উচ্ছ্বসিত স্থানীয় নেতা কর্মীরা। বেগম জিয়ার চিকিৎসা শেষে সমাবেশ আয়োজনেরও পরিকল্পনা করেছেন তারা। হয়েছে প্রস্তুতি সভাও। স্থানীয় নেতা কর্মীদের সঙ্গে কথা বলে লন্ডন থেকে বিস্তারিত জানাচ্ছেন শোয়েব কবির। বিএনপির চেয়ারপারসনের আগমন ঘিরে বিভিন্ন শহর থেকে লন্ডনে জড়ো হচ্ছেন বিএনপির নেতাকর্মীরা। ব্রিটিশ আইনের প্রতি সম্মান দেখিয়ে নেতাকর্মীদের বিমানবন্দর এলাকায় ভিড় করতে নিষেধ করা হয়েছে। এরপরেও বেগম জিয়ার এই সফর ঘিরে বেশ উচ্ছ্বসিত তারা। আল্লাহ তাআলার কাছে অশেষ মেহেরবান যে উনি সুস্থভাবে এবং জীবিত অবস্থায় আমাদের মধ্যে আসছেন। আমরা তো আশা ছেড়ে দিয়েছিলাম যে উনাকে হয়তো মেরে ফেলবে ফ্যাসিস্ট হাসিনা। আমরা খুবই উৎফুল্ল এবং খুশি, এবং আমরা আশা করি উনি সব চিকিৎসা শেষ করে সুস্থ হয়ে দেশে ফিরবেন। ম্যাডাম আসতেছে, খুব ভালো লাগতেছে। আর এর চাইতে বেশি ভালো লাগতেছে যে একটা ফ্যামিলির সাথে যে এতদিন পরে মিলন মেলা, তাদের কি অনুভূতি সেটা বোঝানো যাবে না। বিমানবন্দরে শারীরিক অবস্থা পর্যবেক্ষণের পর খালেদা জিয়াকে ভর্তি করা হতে পারে লন্ডন ক্লিনিকে। এই জন্য প্রস্তুত রাখা হয়েছে অ্যাম্বুলেন্স। বিএনপির যুক্তরাজ্য শাখার সভাপতি জানালেন, শারীরিক অবস্থা ভালো থাকলে ছেলে তারেক রহমানের বাসায়ও যেতে পারেন বিএনপি নেত্রী। অ্যাম্বুলেন্স রেডি, এবং অ্যাম্বুলেন্স থেকে উনি সরাসরি হসপিটালে যাবেন। এবং যদি কোনো কারণে যদি দেখা যায় যে উনি একটু ফিল বেটার, তাহলে ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব উনি নিয়ে যাবেন। এদিকে বেগম জিয়ার চিকিৎসা শেষে লন্ডনে একটি সমাবেশ আয়োজনের পরিকল্পনা করছে স্থানীয় বিএনপি। আল্লাহর রহমতে সুস্থ হওয়ার পরে অবশ্যই ম্যাডাম এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়কে নিয়ে আমরা যুক্তরাজ্য বিএনপি প্রবাসী বাংলাদেশিদেরকে নিয়ে আপনাদের নিয়ে আমরা একটা মিটিং করবো ইনশাআল্লাহ। দীর্ঘ যুদ্ধ ও সংঘাতের পর সিরিয়ার নতুন সরকারের অধীনে মঙ্গলবার থেকে দামেস্ক বিমানবন্দরে আন্তর্জাতিক ফ্লাইট পুনরায় শুরু হয়েছে। এই ঘটনাটিকে দেশটির পুনর্গঠনের এক নতুন অধ্যায় হিসেবে বিবেচনা করছেন বিশ্লেষকরা। এদিকে যুক্তরাষ্ট্র সিরিয়ার উপর থেকে কিছু নিষেধাজ্ঞা সাময়িকভাবে শিথিল করেছে। এই পদক্ষেপটি দেশটির মানবিক সহায়তার প্রবাহ নিশ্চিত করার জন্য নেওয়া হয়েছে। বাশার আল আসাদ পালিয়ে যাওয়ার পর স্থানীয় সময় মঙ্গলবার সিরিয়ার নতুন সরকারের অধীনে দামেস্ক আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রথমবারের মতো আন্তর্জাতিক ফ্লাইট পরিচালিত হয়। সিরিয়ান এয়ারলাইন্সের একটি বিমান সংযুক্ত আরব আমিরাতের শারজাহর উদ্দেশ্যে যাত্রা শুরু করে। এছাড়া কাতার এয়ারওয়েজ জানায় তারা সপ্তাহে 3টি ফ্লাইট পরিচালনার পরিকল্পনা করছে। সিরিয়ার নতুন সরকার দেশের প্রধান দুটি বিমানবন্দর দামেস্ক এবং আলেপ্পো পুনর্গঠনের উপর গুরুত্ব দিচ্ছে। সিরিয়ার নতুন সরকার আন্তর্জাতিক সম্পর্ক শক্তিশালী করতে কাজ করছে, তবে কঠোর নিষেধাজ্ঞার কারণে তেল এবং খাদ্য আমদানিতে সমস্যা দেখা দিচ্ছে। দেশটির অর্থনৈতিক পুনরুদ্ধারের পরিস্থিতি এখনও অস্থিতিশীল অবস্থায় রয়েছে। তবে যুক্তরাষ্ট্র সিরিয়ার উপর থেকে কিছু নিষেধাজ্ঞা সাময়িকভাবে শিথিল করেছে। দেশটিতে মানবিক সহায়তা দেওয়ার জন্য নেওয়া হয়েছে এই পদক্ষেপ। তুরস্ক সিরিয়ার নতুন পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে। প্রয়োজনে তারা সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে নতুন সামরিক অভিযান চালাতে প্রস্তুত বলে জানানো হয়েছে। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। কানাডার প্রধানমন্ত্রীর পদ থেকে জাস্টিন ট্রুডোর পদত্যাগের ঘোষণায় টালমাটাল দেশটির রাজনীতি। তার উত্তরসূরি কে হবেন তা নিয়ে চলছে জল্পনা কল্পনা। আলোচনায় আছেন ট্রুডো সরকারের সাবেক অর্থমন্ত্রী ক্রিস্টিয়া ফিল্যান্ড এবং কেন্দ্রীয় ব্যাংকের সাবেক কর্মকর্তা মার্ক কার্নির নাম। এদিকে ট্রুডোর পদত্যাগের পর কানাডাকে যুক্তরাষ্ট্রের 51তম অঙ্গরাজ্য হওয়ার প্রস্তাব পুনর্ব্যক্ত করেছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দীর্ঘদিন ধরে রাজনীতিতে কোণঠাসা হয়ে পড়া কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো অবশেষে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। সোমবার দেশটির রাজধানী অটোয়ায় নিজ বাসভবনের বাইরে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন তিনি। জানান, সরে যাবেন ক্ষমতাসীন লিবারেল পার্টির দলীয় প্রধানের পদ থেকেও। I intend to resign as party leader, as prime minister, after the party selects its next leader through a robust, nationwide, competitive
process. 2024 সালে কানাডার মুদ্রাস্ফীতি জনজীবনে প্রভাব ফেলতে শুরু করে। নিত্যপণ্যের দাম আর আবাসন ব্যয়ের ঊর্ধ্বগতিতে ক্রমশ ক্ষুব্ধ হয়ে ওঠে সাধারণ মানুষ। ফেডারেল বাজেট প্রস্তাব ট্রুডোর নিজ দল এবং বিরোধী পক্ষ উভয়ের কাছ থেকে সমালোচিত হয়। বাজেট এবং সম্ভাব্য মার্কিন শুল্ক নিয়ে মতবিরোধের জেরে পদত্যাগ করেন অর্থমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড। বিরোধীদের পাশাপাশি নিজ দলের ভেতর থেকে ওঠে ট্রুডোর পদত্যাগের দাবি। ট্রুডোর পদত্যাগের পর তার উত্তরসূরি কে হতে পারেন তা নিয়ে চলছে আলোচনা। তালিকায় আছেন সাবেক অর্থমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড এবং কেন্দ্রীয় ব্যাংকের সাবেক কর্মকর্তা মার্ক কার্নির নাম। দ্রুতই লিবারেল পার্টি তাদের পরবর্তী দলীয় প্রধানের নাম ঘোষণা করবে বলে জানিয়েছে বিভিন্ন গণমাধ্যম। এদিকে ট্রুডোর পদত্যাগের পর কানাডাকে যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার প্রস্তাব পুনর্ব্যক্ত করেছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে শেয়ার করা এক পোস্টে তিনি বলেন, অনেক কানাডীয় যুক্তরাষ্ট্রের 51তম অঙ্গরাজ্য হওয়ার বিষয়টি পছন্দ করে। কানাডার সঙ্গে বিশাল বাণিজ্য ঘাটতি এবং ভর্তুকির চাপ যুক্তরাষ্ট্র ভোগ করবে না এটা জানতেন বলেই ট্রুডো পদত্যাগ করেছেন বলে মন্তব্য করেন ট্রাম্প। নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্টের এমন বিতর্কিত মন্তব্য নিয়ে চলছে তুমুল আলোচনা। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ। দক্ষিণ কোরিয়ার ইতিহাসে সবচেয়ে ভয়াবহ বিমান দুর্ঘটনার জেরে পদত্যাগের ইচ্ছে প্রকাশ করেছেন দেশটির পরিবহন মন্ত্রী। মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। জানান, বিমান দুর্ঘটনার জন্য নিজেকেই দোষী মনে করছেন। এই পরিস্থিতিতে সঠিক সময়ে পদ থেকে সরে যাবেন বলে ঘোষণা দেন দক্ষিণ কোরিয়ার পরিবহন মন্ত্রী। গেল 29 ডিসেম্বর যান্ত্রিক ত্রুটির কারণে অবতরণের সময় বিস্ফোরিত হয় বিমানটি। মারা যান 179 জন আরোহী। বিদ্যুৎ বিভ্রাটের প্রতিবাদে বিক্ষোভ করেছেন পাকিস্তানের গিলগিট বালতিস্তানের বাসিন্দারা। মঙ্গলবার বিক্ষোভকারীরা অঞ্চলটির প্রধান মহাসড়ক অবরোধ করেন। টানা 4 দিনের মতো কারাকোরাম মহাসড়কটি অবরোধ আছে বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম। কর্তৃপক্ষ বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে ব্যর্থ হলে বিক্ষোভের মাত্রা বাড়ানো হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা। তারা জানান, বিদ্যুৎ সংকটের কারণে অনেকে রান্নাও করতে পারছেন না। এদিকে সড়ক অবরোধের কারণে মারাত্মক যানজট দেখা দেওয়ায় বিপাকে পড়েছেন স্থানীয় বাসিন্দা ও পর্যটকরা। আন্তর্জাতিক সময় আরও থাকছে। ফেসবুক, ইনস্টাগ্রামে বাড়বে রাজনৈতিক কন্টেন্ট, থাকবে না ফ্যাক্ট চেকারও, জানালেন মেটা প্রধান জাকারবার্গ। ট্রাম্প প্রশাসনের সঙ্গে কাজ করার ঘোষণা। ফেসবুক, ইনস্টাগ্রাম ও থ্রেডসে থাকবে না ফ্যাক্ট চেকার, বাড়ানো হবে রাজনৈতিক কন্টেন্ট। মঙ্গলবার এক ভিডিও বার্তায় ঘোষণা দিয়েছেন মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গ। বলেন, মুক্ত মতামতকে অগ্রাধিকার দিতে চায় মেটা। যেসব দেশের সরকার যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠানের ওপর সেন্সরশিপের জন্য চাপ দিচ্ছে, তাদের ওপর উল্টো চাপ বাড়াতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কাজ করবে মেটা। ফেসবুকের মূল প্রতিষ্ঠানের এমন মন্তব্যকে সাধুবাদ জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। নতুন বছরের শুরুতে বড় ধরনের নীতিগত পরিবর্তন আনার ঘোষণা দিলেন ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ। নীতিগত এ পরিবর্তনের কারণে বাতিল করা হবে ফেসবুক, ইনস্টাগ্রাম ও থ্রেডের ফ্যাক্ট চেকার। উল্লেখযোগ্যভাবে কমানো হবে সেন্সরশিপ, বেশি করে দেখানো হবে রাজনৈতিক কন্টেন্ট। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম। মঙ্গলবার এক পোস্টে জাকারবার্গ বলেন, যুক্তরাষ্ট্রে ডোনাল্ড ট্রাম্পের হোয়াইট হাউসে প্রত্যাবর্তনের পর থেকে মেটা মুক্ত মত অগ্রাধিকার দিতে চায়। ফ্যাক্ট চেকারের পরিবর্তে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সের মতো কমিউনিটি নোট চালু করা হবে। মেটার ফ্যাক্ট চেকারদের রাজনৈতিক পক্ষপাতের কারণে আস্থা তৈরির বদলে উল্টো ধ্বংস হয়েছে এবং তাদের কাজ প্রত্যাশিত ফল আনেনি। জাকারবার্গ আরো বলেন, লিঙ্গ ও অভিবাসনের মতো বিষয়গুলোর ওপর সীমাবদ্ধতা কমানো হবে, যাতে করে ব্যবহারকারীরা তাদের অভিজ্ঞতা শেয়ার করতে পারেন। বিশ্বব্যাপী সেন্সরশিপ বিরোধী পদক্ষেপ নিতে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে কাজ করা মেটার মূল লক্ষ্য হবে বলেও জানান তিনি। মেটার এমন সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। Facebook. I think they've come a long way. I watched it. The man was very impressive. মেটার পক্ষ থেকে এমন সময় এ ঘোষণা দেয়া হলো যখন প্রতিষ্ঠানটির গ্লোবাল অ্যাফেয়ার্সের পদ থেকে যুক্তরাষ্ট্রের সাবেক উপপ্রধানমন্ত্রী নিক ক্লেগ পদত্যাগ করলেন এবং তার স্থলাভিষিক্ত হলেন দেশটির প্রখ্যাত রিপাবলিকান সদস্য জোয়েল কাপলান। এ বিষয়ে বিবিসি জানিয়েছে, সম্প্রতি মেটা ও এর কন্টেন্ট নিয়ে বেশ কঠিন সমালোচনা করেন ডোনাল্ড ট্রাম্প। গত বছর মার্চ মাসে ফেসবুককে জনগণের শত্রু বলে অভিহিত করেন তিনি। তবে সম্প্রতি ট্রাম্প ও মার্ক জাকারবার্গের মধ্যে সম্পর্ক কিছুটা উন্নত হয়েছে। গত নভেম্বরে ট্রাম্পের আবাসস্থল মার-এ-লাগোতে নৈশভোজে অংশ নেন জাকারবার্গ। ট্রাম্পের একটি তহবিলে $10 লাখ অনুদানও দিয়েছে মেটা। মৌসুমী সাথী, সময় সংবাদ।
ট্রাম্পের গ্রিনল্যান্ড দখলের মন্তব্যের পর অঞ্চলটিতে সফরে গেলেন তার ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়র। স্থানীয় সময় মঙ্গলবার তিনি গ্রিনল্যান্ডের রাজধানী নুকে পৌঁছান। তার বাবা নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্যক্তিগত বিমানে করে তিনি সেখানে যান। পৌঁছানোর আগে ট্রাম্প জুনিয়র জানান তিনি ব্যক্তিগত কাজে ড্রে ট্রিপে যাচ্ছেন। এ সময় সরকারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের কোনো ধরনের পরিকল্পনা নেই বলেও জানান তিনি। এদিকে গ্রিনল্যান্ডকে কিনবেন না বলে সোমবার একটি পডকাস্টে মন্তব্য করেন তিনি। কট্টর ডানপন্থীদের উত্থানে নতুন বছরে নানা সংকটের আশঙ্কায় পর্তুগালের অভিবাসীরা। বেড়েছে হয়রানি, জেনোফোবিয়া বা বিদেশি আতঙ্কের মতো ঘটনা। এই পরিস্থিতিতে 11 জানুয়ারি বিক্ষোভ র্যালির ডাক দিয়েছেন দেশটির অভিবাসীরা। তারিকুল হাসান আশিকের রিপোর্টে বিস্তারিত। বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার অভিবাসন প্রত্যাশীদের কাছে গত কয়েক বছর ধরেই অন্যতম গন্তব্য হয়ে উঠেছিল পর্তুগাল। অপেক্ষাকৃত সহজ অভিবাসন নীতির সুযোগ নিয়ে ইউরোপে স্থায়ীভাবে বসবাসের সুযোগ পান উল্লেখযোগ্য সংখ্যক বাংলাদেশীয়। তবে তাদের কাছে এখন শঙ্কার কারণ হয়ে দাঁড়িয়েছে দেশটিতে ডানপন্থীদের উত্থান। গত মার্চে অল্প ব্যবধানের জয় নিয়ে পর্তুগালে সরকার গঠন করে মধ্য ডানপন্থী জোট ডেমোক্রেটিক অ্যালায়েন্স। শিক্ষা, চিকিৎসা বা বাসস্থানের মতো নানা ইস্যুতে সংকট থাকলেও সরকারি এজেন্ডায় অগ্রাধিকার পায় অভিবাসন ইস্যু। ক্ষমতায় এসেই প্রচলিত আইন বাতিল সহ কড়াকড়ি আরোপ করা হয় অভিবাসন সংশ্লিষ্ট নানা ইস্যুতে। এ অবস্থায় সামনের দিনগুলোতে সেগা অর্থাৎ কট্টর ডানপন্থীদের উত্থান অভিবাসীদের জন্য বড় চ্যালেঞ্জ বলে মনে করছে সংশ্লিষ্টরা। সেগার মতো কট্টর ডানপন্থীরা পর্তুগালে যেভাবে প্রভাব বিস্তার করেছে তা উদ্বেগের। এমনকি বর্তমান পার্লামেন্টেও তাদের অনেক শক্ত অবস্থান। পর্তুগালের বর্তমান অবস্থানে অভিবাসীদের অবদান স্বীকার না করে উল্টো যে কোনো সমস্যায় তাদেরই দায়ী করে দেশটির নাগরিকদের বিভ্রান্ত করা হচ্ছে। সামনের দিনগুলোতে অভিবাসীদের জন্য আরো কঠিন কিছু অপেক্ষা করছে। বাম রাজনীতির সাথে যুক্ত পর্তুগিজরা বলছেন ক্ষমতা ধরে রাখতে ও কট্টর ডানপন্থীদের ভোট নিজেদের দিকে টানতে অভিবাসীদের ব্যবহার করছে বর্তমান সরকার। বর্তমান সরকার পার্লামেন্টে সংখ্যালঘু, যেটির অর্থ যে কোনো সময়ই মধ্যবর্তী নির্বাচনের জন্য সরকার প্রস্তুত। তাই সেগারের মতো কঠোর ডান বা অভিবাসন বিরোধীদের এজেন্ডা বাস্তবায়নকেই বেছে নেওয়া হয়েছে। ফলাফল গত কয়েক মাসে ভিসায় কড়াকড়ি আরোপ বা সম্প্রতি মার্তিন মনিজে পুলিশের হয়রানিমূলক তল্লাশি। নিয়ম বহির্ভূতভাবে নানা ক্ষেত্রে অভিবাসীদের হয়রানি ও বৈষম্যমূলক আচরণের প্রতিবাদে 11 জানুয়ারি বিকেল 3টায় লিসবনের আলামেদা পার্ক থেকে মার্তিন মুনিজ অভিমুখে বিক্ষোভ র্যালির ডাক দিয়েছে পর্তুগালের সুশীল সমাজ ও বিভিন্ন অভিবাসন সংস্থা। তল্লাশির নামে হয়রানি বা জেনোফোবিয়া বাড়ার মতো সাম্প্রতিক নানা ঘটনা বলছে অভিবাসন ইস্যুতে অনেকটাই পাল্টে গেছে পর্তুগালের চিত্র। যারা রেসিডেন্স কার্ড পাওয়ার অপেক্ষায় রয়েছেন তাদের পাশাপাশি স্বস্তিতে নেই রেসিডেন্সধারীরাও। তাই পর্তুগালের আইনে অপরাধ কোনো অভিবাসীর এমন যে কোনো কর্মকাণ্ডের প্রভাব পড়তে পারে সার্বিক অভিবাসন ব্যবস্থায়। তাই শুধু সচেতন হওয়াই যথেষ্ট নয়, দায়িত্ব নিতে হবে সচেতন করারও, এমনটাই বলছেন সংশ্লিষ্টরা। তারিকুল হাসান আশিক, সময় সংবাদ, লিসবন, পর্তুগাল। যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে শুরু হয়েছে বিশ্বের অন্যতম বড় প্রযুক্তি মেলা CES 2025। মেলায় সবচেয়ে বড় চমক এনভিডিআর-এর কাস্টমস ফাউন্ডেশন মডেলটি রোবট, সেলফ ড্রাইভিং গাড়ি এবং গেমিং প্রযুক্তিকে বড় ধরনের পরিবর্তন নিয়ে আসবে বলে আশা এনভিডিআর-এর প্রধান নির্বাহী জেনসেন হুয়াংয়ের। প্রযুক্তির এই বিশাল উৎসব আগামী 10 জানুয়ারি পর্যন্ত চলবে। বিশ্বের অন্যতম বড় প্রযুক্তি মেলা CES লাস ভেগাসে শুরু হওয়া এবারের আসরে এনভিডিয়া তাদের নতুন কসমস ফাউন্ডেশন মডেল উন্মোচন করেছে। এই মডেল ফটোরিয়ালিস্টিক ভিডিও তৈরি করতে সক্ষম, যা রোবট এবং স্বচালিত গাড়ি প্রশিক্ষণের জন্য ব্যবহৃত হবে। এর মাধ্যমে প্রশিক্ষণের খরচ উল্লেখযোগ্যভাবে কমবে এবং কার্যকারিতা বাড়বে বলে আশা করছে নির্মাতা প্রতিষ্ঠানটি। এনভিডিআর প্রধান নির্বাহী জেনসন হুয়াং বলেন, কসমস ফাউন্ডেশন মডেলটি সিনথেটিক ডেটা ব্যবহার করায় রোবট এবং গাড়ি বাস্তব জগৎকে আরও ভালোভাবে বুঝতে সক্ষম হবে। তিনি আরও বলেন, রোবোটিক্সে শীঘ্রই চ্যাট জিপিটির মতো বিপ্লব আসতে চলেছে। লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল যেভাবে চ্যাটবটকে উন্নত করেছে, এই প্রযুক্তিও একইভাবে রোবোটিক্সে বৈপ্লবিক পরিবর্তন আনবে বলে জানান তিনি। গেমিং প্রযুক্তিতে এনভিডিআর নতুন ব্ল্যাকওয়েল চিপস একটি গুরুত্বপূর্ণ সংযোজন।
তাদের দাবি এই চিপসেট সেরার টেকনোলজি ব্যবহার করে গেমের গ্রাফিক্সকে সিনেমার মতো বাস্তবসম্মত করতে সক্ষম। এমনকি একটি সিরামিক চায়ের কেটলির গায়ে আঙুলের ছাপের মতো অতি সূক্ষ্ম বিষয়ও নিখুঁতভাবে ফুটিয়ে তুলতে পারে এই চিপ, এমনটাই জানায় এনভিডিয়া। এরই মধ্যে জাপানের বিখ্যাত গাড়ি নির্মাতা টয়োটা এনভিডিয়ার ওরিন চিপস এবং অটোমেটিভ অপারেটিং সিস্টেম ব্যবহার করার ঘোষণা দিয়েছে। টয়োটার বেশ কয়েকটি মডেলে এই প্রযুক্তি ব্যবহৃত হবে বলে জানিয়েছে কোম্পানিটি। আমিরুল ইসলাম আলিফ, সময় সংবাদ। রাশিয়ার মস্কোতে পালিত হলো অর্থোডক্স খ্রিস্টানদের বড়দিন। গির্জায় বড়দিনের আয়োজনে যোগ দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সার্বিয়াতেও জাঁকজমকপূর্ণভাবে দিনটি পালিত হয়েছে। গির্জায় জড়ো হয়েছেন শত শত মানুষ। পরিবার পরিজন নিয়ে এসেছেন অর্থোডক্স খ্রিস্টানদের বড়দিনের উৎসব পালন করতে। চারিদিকে উৎসব মুখর পরিবেশ। স্থানীয় সময় মঙ্গলবার রাশিয়ার মস্কোর পাকলোনায়া হিলের সেন্ট জর্জ দ্য ভিক্টোরিয়াসের গির্জায় মোমবাতি জ্বালাতে দেখা যায় দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকেও। উৎসবের ভাগিদার হতে ক্রাইস্ট দ্য সেভিয়ার ক্যাথেড্রালে যোগ দেন তিনি। ক্রেমলিনের এক বিবৃতিতে রাশিয়া এবং বিদেশে অর্থোডক্স খ্রিস্টানদের অভিনন্দন জানান পুতিন। এছাড়াও গির্জা প্রধান প্যাট্রিয়ার্ক কিরিলের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। সোমবার রাতে বড়দিনের উৎসবের মূল প্রার্থনা অনুষ্ঠিত হয় বলে জানা যায়। সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি যেন গৃহযুদ্ধ শেষ হয়। আরও প্রার্থনা করি যেন শান্তি ও ন্যায় বিচার একসঙ্গে আসে, কারণ ন্যায় বিচার ছাড়া শান্তি আসা সম্ভব নয়। এদিকে সার্বিয়ার রাজধানী বেলগ্রেডে জাঁকজমকপূর্ণভাবে পালিত হলো অর্থোডক্সদের বড়দিন। ধর্মীয় উৎসবটি পালন করতে গির্জায় জড়ো হন শত শত বাসিন্দা। বিশেষ প্রার্থনা অনুষ্ঠানের মাধ্যমে সূচনা হয় বড়দিনের। গ্রিস, বুলগেরিয়া, ইউক্রেন ও রোমানিয়ায় অর্থোডক্সদের বড়দিন 6 জানুয়ারি পালিত হলেও রাশিয়া ও সার্বিয়ার গির্জাগুলো জুলিয়ান ক্যালেন্ডার অনুসরণ করায় 7 জানুয়ারি তাদের বড়দিন উদযাপিত হয়। এপিফানি উদযাপন করা হয় 19 জানুয়ারি। অর্চিতা শাহজিন, সময় সংবাদ। চীনের হারবিন শহরে অনুষ্ঠিত হলো বরফ ও তুষার ভাস্কর্য প্রতিযোগিতা। এতে অংশগ্রহণ করেন দেশি বিদেশি শিল্পীরা। বিশাল আকৃতির বরফের ভাস্কর্য, যেগুলো সুনিপুণ কারুকার্যের মাধ্যমে তৈরি করছেন শিল্পীরা। চীনের হুইলজিয়াং প্রদেশের হারবিন শহরে শুরু হয়ে গেল বরফ ও তুষার ভাস্কর্য প্রতিযোগিতা। এতে দেশ বিদেশ থেকে অনেক শিল্পীরা অংশগ্রহণ করে। 10টি দেশ থেকে 20-এর অধিক দল এই প্রতিযোগিতাটিতে অংশ নেয় বলে জানায় আয়োজকরা। গত 1 দশক বা তারও বেশি সময় ধরে যখনই আমাদের কাছে সময় ছিল তখনই আমরা অংশগ্রহণ করেছি। এখানে আসা সবসময় একটি দুর্দান্ত অভিজ্ঞতা, কারণ আমরা এটিকে ছুটির দিন হিসেবে বিবেচনা করি। এটি সারা বিশ্বের শিল্পীদের সাথে ধারণা বিনিময় করার একটি চমৎকার সুযোগ। প্রতিযোগিতাটি নিজেদের চিন্তা ভাবনা ও সৃজনশীলতা প্রকাশ করার এক অনন্য স্থান বলে মনে করেন অংশগ্রহণকারীরা। এতে তৈরিকৃত ভাস্কর্যগুলোর মধ্যে অন্যতম হলো অরোরা বোরিয়ালিস এবং শামান, যেগুলোর মাধ্যমে শিল্পীরা নর্দার্ন লাইটস ও ধর্মীয় ঐতিহ্যকে তুলে ধরেন। বরফের ভাস্কর্য একটি মৌসুমী শিল্প, কারণ এটি সংরক্ষণ করা যায় না। এই ক্ষণস্থায়ী সৌন্দর্য আরো বেশি আকর্ষণীয় মনে হয়। তাছাড়া উত্তরাঞ্চলের শহরগুলোর নিজস্ব অনন্য সংস্কৃতি রয়েছে, যেমন বরফ এবং তুষার ভাস্কর্য এমন একটি জিনিস যা আপনি এই অঞ্চল ছেড়ে গেলে অন্য কোথাও নাও পেতে পারেন। এই প্রতিযোগিতাটি বার্ষিক আইস অ্যান্ড স্নো ফেস্টিভ্যালের অংশ। এছাড়াও বরফ ও তুষার ভাস্কর্য প্রতিযোগিতার সঙ্গে সংযুক্ত রয়েছে নবম এশিয়ান উইন্টার গেমস, যা ফেব্রুয়ারি 7 থেকে 14 পর্যন্ত অনুষ্ঠিত হবে। অর্চিতা শাহজিন, সময় সংবাদ। টেস্ট ক্রিকেটে আলোচিত দ্বিস্তর কাঠামোর নীতিতে র্যাঙ্কিংয়ের শীর্ষ 7 দলকে রাখা হবে প্রথম স্তরে। বাকি দলগুলো থাকবে দ্বিতীয় সারিতে। মূলত ভারত, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া দলের মধ্যে বেশি ম্যাচ আয়োজনে এমন পরিকল্পনা করছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। তবে এতে ক্ষতির মুখে পড়বে ছোট দলগুলো। বর্ডার গাভাস্কার ট্রফি দিয়ে আবারও আলোচনায় টেস্ট ক্রিকেট। মেলবোর্ন ও সিডনি টেস্টে রেকর্ড পরিমাণ দর্শক উপস্থিতি টেস্ট ক্রিকেট নিয়ে আবারও ভাবাচ্ছে নীতি নির্ধারকদের। টেস্ট নিয়ে এবার নতুন করে আলোচনায় আইসিসির দ্বিস্তর কাঠামো। এতে র্যাঙ্কিংয়ের শীর্ষ 7 দল থাকবে প্রথম টায়ারে, আর পরবর্তী 5 দল খেলবে দ্বিতীয় স্তরে। এমন পরিকল্পনা নিয়ে খুব শিগগিরই বিগ 3, বিসিসিআই, ইসিবি এবং ক্রিকেট অস্ট্রেলিয়া প্রধানের সঙ্গে আলোচনায় বসার কথা আইসিসি চেয়ারম্যান জয় শাহর। বাড়ানো হবে তাদের মধ্যকার টেস্ট সিরিজের সংখ্যাও। এখন প্রশ্ন, দ্বিস্তর কাঠামো নিয়ে আলোচনায় বাকি বোর্ডগুলোকে কেন ডাকা হলো না? তবে কি বাকি বোর্ডগুলোর কোনো অবদান নেই আইসিসিতে?
টেস্টে 2 স্তর কাঠামো নিয়ে এখন 2 ভাগে বিভক্ত বিশ্ব ক্রিকেট। মূলত বিগ থ্রির স্বার্থ হাসিলের জন্যই এমন উদ্যোগ নেওয়া হচ্ছে, তাই এ নিয়ে সমালোচনার মুখে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। এতে এককভাবে লাভবান হবে জায়ান্ট 3 দেশের ক্রিকেট বোর্ড, আর ক্ষতির মুখে পড়বে দ্বিতীয় সারির দলগুলো। তাদের ম্যাচে থাকবে না দর্শকদের আগ্রহ, এমনকি সম্প্রচার প্রতিষ্ঠানগুলো আগ্রহ হারাবে। আইসিসিতে সর্বদাই একক কর্তৃত্ব বিস্তার করে আসছে ভারত। আইসিসির লভ্যাংশের সিংহভাগ বিসিসিআইয়ের ভান্ডারে জমা হয়, এরপর অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড। এবার 2 স্তর নীতি দিয়েও লাভ করতে চায় তারা, যেখানে টিকিট থেকে শুরু করে সম্প্রচার সত্ত্ব থেকে প্রাপ্ত আয় দিয়ে ফুলে ফেঁপে উঠতে চায় আইসিসি, যাকে বলা হয় তেলা মাথায় তেল দেয়া। এদিকে আর্থিক দিক থেকে সবসময় বঞ্চিত হয়ে আসছে বাংলাদেশ, ওয়েস্ট ইন্ডিজ, আয়ারল্যান্ডের মতো ছোট দলগুলো। এবার ম্যাচ নিয়েও এ দেশগুলো ক্ষতির মুখে পড়বে যদি চালু হয় দ্বিস্তর কাঠামো। এতে বড় দলগুলোর সঙ্গে খেলার সুযোগ হারাবে ছোট দলগুলো, যা ক্রিকেটের গ্লোবালাইজেশনের জন্য প্রথম বাধা। এতে সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়বে বাংলাদেশ। গ্লোবালাইজেশনের যুগে যেখানে এক ছাদের নিচে সব দলগুলোকে নিয়ে আসার পরিকল্পনা করার কথা আইসিসির, সেখানে নতুন করে বৈষম্য সৃষ্টি করতে যাচ্ছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। এছাড়া বরাবরই বাংলাদেশকে আর চোখে দেখে আসছে ভারত। যেখানে বিশ্ব ক্রিকেটে বিনিয়োগ করছে প্রতিবেশী দেশটি, সেখানে বাংলাদেশের ক্রিকেটে বরাবরই অনীহা ভারতের। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। উন্নত চিকিৎসার জন্য লন্ডনের পথে বেগম খালেদা জিয়া। উচ্ছ্বসিত স্থানীয় নেতা কর্মীরা, রয়েছে প্রস্তুতি সভাও, আছে সমাবেশ আয়োজনের পরিকল্পনা। এই ছিল আন্তর্জাতিক সময়ের সঙ্গে থাকুন সময়ের।